আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যাপাসিটর নিয়ে ডিসকাস করব। মেইনলি এটা ডিসকাস করার কারণ হলো আমার অনেকগুলা গ্যাপ ছিল এই ক্যাপাসিটর নিয়ে। যে এই ক্যাপাসিটরটা আসলে কেমনে ক্রিয়েট হইলো, এই ক্যাপাসিটরে আমরা কেমনে আমরা চার্জগুলো জমা রাখি, এগুলো আমার মানে অনেক কিউরিওসিটি লাগতো, বাট আসলে এক্স্যাক্টলি বুঝতে পারতাম না এই ক্যাপাসিটরের এই ব্যাপারগুলো কেন হইতো, কিংবা ক্যাপাসিটরে আমরা অনেক সিরিজ প্যারালাল কানেকশন করছি, বাট এখানে যে চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে কিংবা ভোল্টেজটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে ওই ব্যাপারগুলো আসলে বুঝতে পারি নাই। সো আজকে আমার মেইনলি টার্গেট থাকবে ওইগুলাই, আসলে এই থিওরিটিক্যাল অ্যাপ্রোচ থেকে কীভাবে আমরা ক্যাপাসিটরটাকে ডিসকাস করতে পারি সেগুলা। আর কিছু কিছু জিনিস লাইক আমরা ফ্যানে দেখছি, ফ্যানের মধ্যে ক্যাপাসিটর থাকে, অনেক সময় দেখছি ক্যাপাসিটর পুড়ে গেছে তো পরে চেঞ্জ করতে আসছে। সো এগুলো কেন হচ্ছে, কেন আমরা ফ্যানের মধ্যে ক্যাপাসিটর ইউজ করতেছি, কেন আমাদের ক্যাপাসিটরটা ইউজ করা লাগলো, আমরা হয়তো বা মানে কারেন্টগুলো তো ফ্লো করতেছি ফ্যানের মধ্যে, বাট আলাদা করে আমরা ক্যাপাসিটর কেন লাগাচ্ছি এগুলো ডিসকাস করব। সো ক্যাপাসিটর নর্মালি আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। দুইটা প্লেট থাকে নর্মালি, একটা প্লেটে পজিটিভ চার্জ থাকে, একটা প্লেটে এভাবে পজিটিভ চার্জ থাকে ধরি কিউ পরিমাণ, আর একটা প্লেটে নেগেটিভ চার্জ থাকে, সেম কোয়ান্টিটিরই থাকে বাট নেগেটিভ। একটাতে থাকে পজিটিভ আর একটা থাকে হলো নেগেটিভ। সো এটা নিয়েও ডিসকাস করব যে একটা প্লেটে কেন পজিটিভ আর একটা প্লেটে কেন নেগেটিভ সেম পরিমাণে কেন হইলো সেটাও ডিসকাস করবো আর কি। সো জাস্ট এটা দেখো, ক্যাপাসিটারটা হলো এরকম কাইন্ড অফ একটা জিনিস, প্র্যাকটিক্যালি তো হলো এরকম জিনিস যেগুলো আমাদের ফ্যানে লাগানো আছে। সো এই ক্যাপাসিটরের মেইন কাজটা হইল তোমার চার্জটা ফ্লো করানো, এখানে চার্জটা জমা থাকে আর কি, চার্জ জমা করা এর মেইন কাজ হলো চার্জটা স্টোর করা। বাট আমরা এই চার্জটা কিভাবে আনবো, এই একটা প্লেট এই একটা পাতের মধ্যে কিভাবে আমরা চার্জটা আনতে পারি সেটা দেখাই। তো আমরা আমরা ওই ক্যাপাসিটরটাকে, এটা একটা ক্যাপাসিটর ধরি, দুইটা প্লেট থাকে ক্যাপাসিটরে, আমি অলরেডি বলছি একটা হলো পজিটিভ চার্জ থাকে আর একটাতে হলো নেগেটিভ চার্জ থাকে। সো ইনিশিয়ালি কী থাকে, তুমি যদি একটা কন্ডাক্টিং পাথ নাও তাহলে কি হবে, এখানে অনেকগুলো পরমাণু থাকবে না, অনেকগুলো পরমাণু থাকবে, সেটা নিউট্রাল অবস্থায় থাকবে, তার চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। সো এটা নিউট্রাল অবস্থায় থাকে। কিন্তু যখন আমরা এই ক্যাপাসিটরটাকে যখন আমরা ব্যাটারির সাথে যুক্ত করি তখন হয় আসল মজাটা। ব্যাটারির পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তের সাথে যখন যুক্ত করি তখন আমাদের এই চার্জটা ডিস্ট্রিবিউট হওয়া শুরু করে। তো আমরা জানি এই পজিটিভ প্রান্ত থেকে কী হবে, কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে। তাহলে ইলেকট্রনের ডিরেকশন কী হবে, কারেন্ট ফ্লোর উল্টা দিকে না, কারেন্ট ফ্লো যদি এই ডাইরেকশনে হয় ইলেকট্রন হবে উল্টা ডাইরেকশনে, ইলেকট্রন হবে উল্টা ডাইরেকশনে ফ্লো। তো ইলেকট্রন যদি উল্টা ডাইরেকশনে ফ্লো হয় তাহলে এই প্রান্তটা নেগেটিভ হয়ে যাবে না, এই প্রান্তটা নেগেটিভ হয়ে যাবে, এইভাবে নেগেটিভ চার্জটা একটা প্রান্তে যুক্ত হয়। আর অপর যে প্রান্তটা থাকে ওই প্রান্তে যেগুলো অ্যাটমস আছে ওই অ্যাটমস থেকে ইলেকট্রন বের হয়ে এই দিকে মুভ করা শুরু করে, ব্যাটারির পজিটিভ প্রান্তে মুভ করা শুরু করে। সো এই পাশে তাহলে ওই আয়নগুলো পুরো থাকবে, পজিটিভ আয়ন, যেটা আলটিমেটলি প্লাস চার্জটা ক্রিয়েট করে। যেহেতু এই সাইডে মাইনাস কিউ পরিমাণ চার্জ ক্রিয়েট হয়েছে, অপর প্রান্তে প্লাস কিউ পরিমাণ চার্জ ক্রিয়েট হয়ে যাবে, সেটা তো আমরা বুঝতেছি কেন হইল। কারণ এই পাশে যদি 5টা ইলেকট্রন গিয়ে জমা হয়, এখান থেকে 5টা পরমাণু থেকে, এই প্রান্তের 5টা পরমাণু থেকে ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো হওয়া শুরু করবে। এইভাবে মেইনলি আমরা ক্যাপাসিটরকে চার্জ দিয়ে থাকি। তারপর আমরা এই ব্যাটারিটাকে রিমুভ করব, ব্যাটারিটাকে রিমুভ করলে চার্জের মতোই থাকবে, জাস্ট ক্যাপাসিটরে এই চার্জ জমা হয়ে থাকবে আর কি। তো আমরা দেখলাম ক্যাপাসিটরে কিভাবে আমাদের চার্জটা জমা হয় আর কি, এই চার্জটা জমা হয়। কিন্তু আমাদের এই চার্জের কাজটা কি, এই চার্জ যে আমরা জমা করলাম কেন করলাম সেটা আমরা একটা অ্যানালজি দিয়ে বুঝবো। আমরা জাস্ট বুঝলাম হোয়াট ইজ ক্যাপাসিটর, হোয়াট ইজ ক্যাপাসিটর জাস্ট সেটা বুঝলাম যে দুইটা প্যারালাল প্লেট থাকে,
ওই প্যারালাল প্লেটগুলা চার্জিত অবস্থায় থাকে, সেখানে আমরা চার্জটাকে হোল্ড করতেছি, চার্জটাকে আমরা জমা করতেছি। কিন্তু এই জমা করে আমাদের লাভ কী, সেটা আমরা একটা অ্যানালজি দিয়ে আমরা এখন বুঝবো। ধরো তুমি গোসল করতেছো, এটা একটা টিউব, এখান থেকে পানি পড়তেছে, এটা তোমার বালতি, তুমি বালতিতে পানি পড়তেছে, ধরো পানি পড়তেছে, ধরো যে শুরুতে বালতিটা তোমার একদম পানি ছিল না, তাহলে তুমি যদি গোসল করতে আসো, তোমাকে আগে কি ওয়েট করতে হবে না কিছুক্ষণ? হালকা বালতিটা ভরবে, বালতিটা ভরার পরে গিয়ে তুমি গোসল করতে পারবা। কিন্তু এখন ধরো সেম কেস, কিন্তু তোমার বালতিটা পূর্ণ, তুমি গোসল করতে গেছো, সেম কথা, কিন্তু তোমার বালতিটা অলরেডি পূর্ণ। তাহলে তোমার জন্য এটা ইজি না? বালতি থেকে পানি পড়তেছে, ঠিক আছে, সেটা পড়তে থাকুক, আর তুমি এইদিকে ইনস্ট্যান্টলি গোসল করতে পারতেছো না, তোমাকে তো বসেও থাকা লাগতেছে না, তুমি ইনস্ট্যান্টলি গোসল করতে থাকতেছো। তুমি হয়তো বা প্রতি সেকেন্ডে ধরো যে 50 ml পানি নিলা, সাপোজ, আর বালতি থেকেও 50 ml পানি পড়তেছে, তাহলে এই বালতির ওয়াটার লেভেল সেম থাকবে না? তুমিও ইজিলি গোসল করতে পারতেছো, তোমার টাইমও ওয়েস্ট হচ্ছে না, তুমি গোসল করতে পারতেছো তাড়াতাড়ি। বাট এই কেসে তোমার কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে না, তোমাকে আগে কিছুক্ষণ ওয়েট করা লাগতেছে, তারপরে গিয়ে তুমি গোসল করতে পারতেছো। এই কেসে আরেকটা সমস্যা আছে, ধরো যে এই ওয়াটার ফ্লোটা কমে গেল, তাহলে বালতিটা আবার নিচু লেভেলে চলে যাবে না, তারপর আবার তোমাকে ওয়েট করতে হবে। সো এটা একটা প্যারাদায়ক ব্যাপার। কিন্তু তোমার বালতি অলরেডি ফিল আছে, কোনো কারণে তোমার যদি পানি আসা কিছুক্ষণের জন্য স্টপও হয়ে যায়, তুমি কিন্তু তাও গোসল করতে পারবা। ব্যাপারটা এরকম না? তো আসলে কারেন্টের ক্ষেত্রেও সেম। ধরো তোমার কাছে এখানে একটা বাতি আছে, জাস্ট সাপোজ বাতি বা ফ্যান আছে। তুমি যখন ফ্যানের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটর কেন ইউজ করি? এই তো শুরুতে স্টার্ট করার জন্য, ইনিশিয়ালি যে স্টার্ট করার জন্য আমরা এই ক্যাপাসিটরটা ইউজ করতেছি। তুমি যদি ক্যাপাসিটর ইউজ না করতা, জাস্ট ব্যাটারি দিয়ে তুমি যদি ফ্লো করাইতা, তোমাকে কিন্তু কিছুক্ষণ ওয়েট করা লাগতো। ওই তো প্রথম কেস, এই কেস 1-এর ক্ষেত্রে তোমাকে কিছুক্ষণ ওয়েট করা লাগতো, আর তারপরে যে ফ্যানটা ঘুরতো। কিন্তু কেস 2-এ দেখো, এটা ইনস্ট্যান্টলি ঘুরতেছে না, এটা ইনস্ট্যান্টলি কাজ হবে। তখন ফ্যানের সুইচ অন করছো, তোমার ইনস্ট্যান্টলি ফ্যান ঘোরা শুরু করছে আর কি। এই একটা অ্যাডভান্টেজ পাচ্ছ তুমি। তারপর এটা ফ্যানের মোটরটা ঘোরাতেও সাহায্য করে, এই অ্যাডভান্টেজগুলো তুমি পাবা। এই ক্যাপাসিটরটা অনেক দ্রুত চার্জ ফ্লো করাইতে পারে, এই একটা অ্যাডভান্টেজ, দ্রুত চার্জ ফ্লো করাই। এই কারণে আমরা ক্যাপাসিটরটা ইউজ করতেছি। সাপোজ ব্যাটারি কোনো কারণে হালকা কারেন্ট ফ্লোটা কমাই দিল, তখন কি হবে? ক্যাপাসিটর যে লাগাইছো, এটা ধরো ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর থেকে কিছু পরিমাণ তোমার ইলেকট্রন যায় প্রবাহিত হবে, তখন চার্জ যেহেতু ফ্লো হচ্ছে, তাহলে কারেন্টটাও ফ্লো হবে, কারেন্টটাও যাচ্ছে। তোমার এই ফ্যানটাও কিছুক্ষণের জন্য যদি এই ব্যাটারিটা তোমার চার্জ দিতেও ব্যর্থ হয়, তারপরে কিন্তু ফ্যানটা ঘুরতে থাকবে কিছুক্ষণের জন্য। সো এইটা একটা সুবিধা ক্যাপাসিটর ইউজ করার। আই হোপ বুঝাইতে পারছি কেন আমরা ক্যাপাসিটরটা ইউজ করি। সো সিম্পল রিক্যাপ করে দিই যে একটা ক্যাপাসিটর কি, দুইটা প্যারালাল প্লেটস, আপাতত ধরে নিচ্ছি প্যারালাল প্লেটস, আমরা আরও ক্যাপাসিটর দেখব যে গোলীয় ক্যাপাসিটর কিংবা অনেক টাইপের ক্যাপাসিটর আছে। সো আপাতত ধরে নিচ্ছি দুইটা এইরকম প্যারালাল প্লেট, এই প্যারালাল প্লেটে চার্জ জমা রাখে। এটা একটা ডিভাইস যেটা আর কি আমাদের চার্জ জমা রাখে। তারপরে আমরা দেখলাম এটা কেমনে আমাদের এই স্টেডিলি মুভ করাইতেছে, কোনো বাধা নাই, একদম ফ্লুয়েন্টলি মুভ করতে পারতেছে ফ্যান। সেটাও আমরা দেখাইলাম, কেমনে ফ্যান স্টার্ট করাচ্ছে, হেল্প করতেছে, সেটা দেখালাম। এই কারণে আমরা ক্যাপাসিটর ইউজ করি। তারপর আমরা একটা টার্ম শুনছি যে ক্যাপাসিটর কেন পুড়ে যায়। এখন ধরো যে এই ক্যাপাসিটরের মধ্যে 50 কুলম চার্জ থাকতে পারে,
তুমি এর মধ্যে যদি বেশি চার্জ ফ্লো করাও তাহলে এই ক্যাপাসিটরটা হোল্ড করতে পারবে না, ওই কারণে আমাদের ক্যাপাসিটরটা পুড়ে যায়, তখন আমরা চেঞ্জ করি আর কি। এই ক্যাপাসিটরের সিম্বল হইল এইটা, ক্যাপাসিটর। এটাকে আমরা এই সিম্বল দ্বারা প্রকাশ করি। এখানে দেখতে পারবা এটা একটা ক্যাপাসিটর, এখানে ব্যাটারি, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, এখানে সুইচ। এটা হলো আলটিমেটলি একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের গায়ে দেখো একটা কিছু লেখা আছে, দেখো 3.5 মাইক্রো ফ্যারাড। এটা আসলে ক্যাপাসিটরের একক, ইউনিট। ক্যাপাসিটরের ইউনিট হইল ফ্যারাড, ক্যাপাসিটরের ইউনিট হইল ফ্যারাড। আসলে এই ফ্যারাডটা অনেক বড় একটা ইউনিট, একটা বড় ইউনিট, এই কারণে আমরা মাইক্রো ফ্যারাড ইউজ করি, মাইক্রো ফ্যারাড, উইচ মিনস 10⁻⁻6 ফ্যারাড। মাইক্রো মানে হইল 10⁻⁻6। তো এখন ডিসকাস করি ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সকে আমরা ধারকত্ব বলি। একটা ক্যাপাসিটর যদি আমরা 1 ভোল্ট দিই তাহলে কতটুকু চার্জ জমা করতে পারতেছে সেটা হলো ক্যাপাসিটেন্স। লাইক আবার ড্র করি, এটা একটা ক্যাপাসিটর, আমরা অলরেডি বলছি, এভাবে আমরা সিম্বলাইজ করি। এটা একটা পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত ব্যাটারির। তো এই ব্যাটারির কাজটা কি? ভোল্টেজ প্রবাহ করা। কি করবে এটা? একটা ভোল্টেজ প্রবাহ করবে না, তার ফলে এখানে কারেন্টটা প্রবাহ হবে, কারেন্টটা প্রবাহ হয়ে এই ক্যাপাসিটরে আর কি চার্জটা জমা হবে। ধরো তুমি এই ভি পরিমাণ ভোল্টেজ প্রদান করলা, ভোল্টেজ ডিফারেন্স আর কি, তার ফলে এই ক্যাপাসিটরে কিউ পরিমাণ চার্জ জমা হইল। তাইলে তোমাকে যদি বলি একক ভোল্টেজ তুমি যদি দাও তাহলে কতটুকু চার্জ জমা হবে, এটা হবে কিউ ডিভাইডেড বাই ভি। এই টার্মটাকেই আমরা সি বা ক্যাপাসিটেন্স দ্বারা প্রকাশ করি। ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই ভোল্টেজ ডিফারেন্স। এটা কিন্তু ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স। তাহলে ক্যাপাসিট্যান্সটা কি? 1 ভোল্ট যদি আমরা প্রদান করি তাহলে যতটুকু চার্জ জমা হয়, 1 ভোল্ট প্রদান করলে যতটুকু চার্জ জমা হয় সেটা হলো আমাদের ক্যাপাসিটেন্স। এই ক্যাপাসিটেন্সকে আমরা কিভাবে প্রকাশ করি সেটা হলো ফ্যারাড এককে, ফ্যারাড, ওই তো মাইকেল ফ্যারাডে, তার নাম অনুসারে আমরা ফ্যারাড ইউজ করি। আর মেইনলি আমরা ইউজ করি মাইক্রো ফ্যারাড, কারণ ফ্যারাড একটা অনেক বড় ইউনিট, যেটা আসলে প্র্যাকটিক্যালি আমরা পাই না। আমরা প্র্যাকটিক্যালি মাইক্রো ফ্যারাড নিয়ে ডিল করি, এই কারণে আমরা মাইক্রো ফ্যারাড সবচেয়ে বেশি ইউজ করব। তাহলে 1 ভোল্ট প্রদান করলে যতটুকু চার্জ জমা হবে এই প্রান্ত দুইটাই, ওটাই হলো ক্যাপাসিটেন্স। আই হোপ এই অংশটুকু ক্লিয়ার। আসো টাইপস অফ ক্যাপাসিটর, আমরা অনেকগুলো ক্যাপাসিটর দেখতে পাই, লাইক প্যারালাল প্লেটস। আমরা অলরেডি এটা নিয়ে ডিল করছি না? 2টা প্যারালাল প্লেটস ছিল, একটা প্লেটে আমরা পজিটিভলি চার্জ আয়ন্স দেখছি, আরেক প্রান্তে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রনস ছিল। এটা হলো প্যারালাল প্লেটস। আরেকটা পাই হলো সিলিন্ড্রিক্যাল, একটা সিলিন্ডার, এরকম একটা ক্যাপাসিটর পাই, বা স্ফিয়ার পাই, স্ফেরিক্যাল শেপের এরকম ক্যাপাসিটর পাই, বা আবার আইসোলেটেড স্ফিয়ার লাইক আর্থ, পৃথিবীটাও আইসোলেটেড স্ফিয়ার। এরকম আমরা ডিফারেন্ট টাইপ অফ ক্যাপাসিটর পাই, যেটা নিয়ে আমরা ডিসকাস করব অনেক বেশি। তার আগে আমরা কিছু বেসিক্স দেখি স্ট্যাটিক ইলেকট্রিসিটির। সো এগুলো বেসিক হয়তো বা ক্লিয়ার থাকতেও পারে, নাও ক্লিয়ার থাকতে পারে, তাই আমি আর কি একটা ওভারভিউ দিই ইলেকট্রিক ফিল্ড, তারপর ভোল্টেজ, এগুলো নিয়ে। আরেকটা স্লাইড নেই। তো আমরা ইলেকট্রিক ফিল্ড মানে কি? এই একটা প্লাস কিউ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বের হয় না? ইলেকট্রিক ফিল্ড অনেকগুলো বের হয়। আর মাইনাস চার্জে কি হয়? ইলেকট্রিক ফিল্ড প্রবেশ করে না, চারদিকে ইলেকট্রিক ফিল্ড বের হবে। আর মাইনাস চার্জের ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ডগুলা প্রবেশ করে, ফিল্ড লাইন মাইনাস চার্জের ক্ষেত্রে প্রবেশ করবে। সেম জিনিস, জাস্ট উল্টা, এখানে ফিল্ডগুলো প্রবেশ করবে। তো ইলেকট্রিক ফিল্ড মানে কি? একটা চার্জ
এই ফিল্ডের মধ্যে থাকলে কতটুকু বল অনুভব করবে, কতটুকু ফোর্স অনুভব করবে একটা চার্জ, সেটাই আর কি ইলেকট্রিক ফিল্ড। সেটাকে আমরা এভাবে প্রকাশ করি, এফ ডিভাইডেড বাই কিউ 1/4 এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার ইজ দ্য ডিস্টেন্স, আর কিউ হইল টেস্ট চার্জ, সরি ফিল্ড ক্রিয়েটিং চার্জ, ফিল্ড ক্রিয়েটিং চার্জ মানে ফিল্ড যে চার্জ ক্রিয়েট করছে তার চার্জ, আর এই ছোটো কিউ দ্বারা আমরা ডিনোট করি হইল টেস্ট চার্জকে, যার উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেইটা আর কি টেস্ট চার্জ। এটা হলো ইলেকট্রিক ফিল্ড। আরেকটা জিনিস হলো ভোল্টেজ। সো এই ভোল্টেজটা আসলে কাজের সাথে রিলেটেড, তুমি যদি একটা আধানকে একটা ফিল্ডের মধ্যে আনতে চাও অসীম দূরত্ব থেকে, তাহলে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হলো ভোল্টেজ। এই ধরো একটা আধান প্লাস কিউ, তাকে তুমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনবা, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজটা করতে হবে সেটা আর কি ভোল্ট, একক চার্জের ক্ষেত্রে +1 কুলম্ব, সেটা আর কি ভোল্ট। তো আমরা এই ভোল্টটাকে আমরা এভাবেও লিখি, ওয়েট সরি, আমরা ভোল্টটাকে এইভাবেও লিখি ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে। ভোল্টটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমেও লিখতে পারি এইভাবে। এটা হলো ইলেকট্রিক ফিল্ড আর ভোল্টের মধ্যে সম্পর্ক। এই জিনিসটা আমাদের অনেক বেশি লাগবে, ইলেকট্রিক ফিল্ড আর ভোল্ট। আমরা এই ইলেকট্রিক ফিল্ড মেজার করে আমরা ভোল্টটা মাপবো। তো তুমি যদি এই ভোল্টটাকে যদি ডিফারেন্সিয়েট করো, তাইলে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাবো। তারপর আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তড়িৎ ফ্লাক্স। সাপোজ এটা একটা গোলক, এই গোলকের মধ্যে প্লাস কিউ চার্জ আছে, এই গোলক থেকে তো অনেকগুলো তড়িৎ বলরেখা বের হচ্ছে, এই বলরেখায় আর কি আমরা ফ্লাক্সের মাধ্যমে মেজার করি। তড়িৎ ফ্লাক্স হইল এটাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলি ফাই। এটা হলো কিউ চার্জ, এই মাঝখানে যে চার্জ আছে এই গোলকের মধ্যে যতটুকু চার্জ, মাঝখানে না আসলে গোলকের মধ্যে যতটুকু চার্জ আছে, এই গোলকটা বাস্তবিকও হতে পারে আবার কাল্পনিকও হতে পারে, সেটা আর কি ডিপেন্ড করে। আর এটা হলো এপসাইলন নট, এটা হলো তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্স মেজার করে হইল এই বলরেখার সংখ্যা, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এই যে এরিয়াটুকু আছে, এই গোলকের যে এরিয়াটুকু, তার সাথে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড গুণ করি, তার সাথে যে অ্যাঙ্গেল করছে সেটা যদি আমরা গুণ করি, তাইলে আমরা এই তড়িৎ ফ্লাক্সটা পাই। এটা আসলে আলোচনা করার আমার উদ্দেশ্য ছিল না, এইগুলো আসলে অনেক হিউজ একটা আলোচনা, জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য আর কি, যে এই জিনিসগুলো আমাদের লাগবে আর কি। এখন ইলেকট্রিক ফ্লাক্স, এই ফ্লাক্সে আমরা কি মেজার করব, ইলেকট্রিক ফিল্ড মেজার করব। এই ইলেকট্রিক ফিল্ড মেজার করতে আমাদের এই ফ্লাক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, গাউসের লগুলা, ইলেকট্রিক ফিল্ড মেজার করব। আর এই যে এই ইকুয়েশন দ্বারা আমরা এই ইলেকট্রিক ফিল্ড যেহেতু মেজার করছি, তাইলে আমরা পাবো হইল ভোল্টেজ ডিফারেন্স। তাহলে আমাদের অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপ্রোচটা হবে প্রথমে ইলেকট্রিক ফ্লাক্স দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড মেজার করব। এই ইলেকট্রিক ফিল্ড দ্বারা আমরা আবার ভোল্টেজটা মেজার করতে পারবো। এই ভোল্টেজ আমরা মেজার করব কেন? কারণ আমরা ক্যাপাসিটেন্স সি বের করতে চাই। ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। যেহেতু আমরা এই যদি ভিটা জেনে যাই, তাহলে আমাদের জন্য এই ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যাবে। কিউ তো আমরা জানি, ভি যদি আমরা বের করতে পারি, তাহলে যে কোনো অবজেক্টের জন্য আমরা এই ক্যাপাসিটেন্সটা বের করতে পারবো। এটা
আলোচনার একদমই উদ্দেশ্য ছিল না, জাস্ট একটা ওভারভিউ দিলাম। এইগুলো আমাদের অ্যাপ্রোচ হবে ডিফারেন্ট টাইপ অফ ক্যাপাসিটর, সেগুলার ক্যাপাসিটেন্স মেজার করার জন্য। তো এখন আসি প্যারালাল প্লেটস। তো প্যারালাল প্লেটসে কী হয়, আমরা অলরেডি বলছি, একটা প্রান্তে পজিটিভ চার্জ থাকে, আরেকটা প্রান্তে কি থাকে, নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ। তো আমরা অলরেডি বলছি ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে থাকে না, পজিটিভের থেকে নেগেটিভ দিক। আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে, নেগেটিভের মধ্যে ঢোকে, প্রবেশ করে। তো এভাবে ইলেকট্রিক ফিল্ড এদের মধ্যে বিরাজ করে। যখন আমরা প্যারালাল প্লেট আমরা কাউন্ট করি, তখন আসলে এই ডিস্টেন্স, এদের মধ্যবর্তী যে দূরত্ব ডি, সেটা অনেক স্মল হয়, অনেক স্মল হয়, যার ফলে বাহ্যিক যে ইলেকট্রিক ফিল্ডগুলো আছে ওগুলো প্রভাবিত করতে পারে না খুব বেশি। আর এই ফিল্ড লাইনগুলো আমরা অনেক ইজিলি মেজার করতে পারি এই কারণে। এইভাবে প্লাস থেকে মাইনাসের দিকে আমাদের ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। তো গাউস কি বলছিল, গাউস বলছিল যে এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারের মধ্যে যতটুকু চার্জ জমা আছে সেটা হলো কিউ, সেটা যদি কিউ হয় তাহলে ফ্লাক্সটা হলো কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন দেখো, ধরো যে এটা একটা প্যারালাল প্লেট, এটা একটা প্যারালাল প্লেট, এখানে চার্জ আছে, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো বের হবে না। কোন ডাইরেকশনে বের হবে, দুইটা ডিফারেন্ট ডাইরেকশনেই বের হতে পারবে না, দুইটা ডিফারেন্ট ডাইরেকশনেই বের হবে। কি পরিমাণ বের হবে, মোট বের হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এই ডাইরেকশনে কতটুকু বের হবে, কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। তাহলে এই ডাইরেকশনে বের হবে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। ক্লিয়ার, এই ব্যাপারটা আই গেস ক্লিয়ার। তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি হবে, নেগেটিভ প্লেটের ক্ষেত্রে প্রবেশ করবে, কতটুকু প্রবেশ করবে, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নটই প্রবেশ করবে, ডিভাইডেড বাই 2, কারণ অপোজিট সাইড থেকে আবার সেম পরিমাণ প্রবেশ করবে। ক্লিয়ার। তাহলে এখানে দেখি এই উপরের প্রান্তে আমাদের ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফ্লাক্স কত, কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। আর নিচের দিকে তাহলে কত হবে, কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, সেটাই হবে। তাহলে মাঝখানে কি হবে, মাঝখানে আমরা দুইটা ফ্লাক্স পাচ্ছি না, একটা প্লাস থেকে নেগেটিভের দিকে আর একটা নেগেটিভের দিকে নিচ থেকে ঢুকতেছে, নেগেটিভের ভিতরে ঢুকতেছে। তো ওই দুইটা যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাই কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা হলো আমাদের ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্স দিয়ে আমরা বের করব হইলো এর মধ্যকার যে ক্যাপাসিটেন্স। ফ্লাক্স থেকে আমরা প্রথমে ইলেকট্রিক ফিল্ডটা বের করব, ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা বের করব এখানকার ভোল্টেজ। তো এটা আমাদের অ্যাপ্রোচ। তাহলে আমরা এখানে পটেনশিয়াল ডিফারেন্স কীভাবে পাবো, দেখো আমরা অলরেডি দেখছি ইলেকট্রিক ফ্লাক্স কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড কতটুকু হবে, ইলেকট্রিক ফিল্ডটা হবে এই অ্যামাউন্টের, ইলেকট্রিক ফিল্ডটা হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু এরিয়া, এপসাইলন নট ইন্টু এরিয়া। এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাইলাম। তো এখান থেকে আমাদের টার্গেট হইল কিভাবে আমরা ভোল্টেজটা মেজার করব, মেনলি ভোল্টেজ ডিফারেন্সটা। তো ভোল্টেজ ডিফারেন্স হইল ই ইন্টু ডি আর, ই ইন্টু ডি আর, এটা হলো ভোল্টেজ ডিফারেন্স আমাদের। তো এটা আমরা কাউন্ট কেমনে করব, এটা একটা বহুত প্যারাদায়ক জিনিস যে আমরা এখানে লিমিট কি ধরবো, এই ডি আর এর মানেটা কি, এগুলো আমাদের অনেক কনফিউশন করে। ডি আর হলো স্মল দূরত্বের ক্ষেত্রে আমরা প্রথমে মেজার করব, তারপরে ফুল যে দূরত্ব সেটার জন্য মেজার করব। এটাই আর কি
আমাদের অপশন। তাহলে ডিআর জাস্ট একটা স্মল পোর্শনের জন্য, স্মল পোর্শন থেকে পুরা ডি দূরত্বের জন্য ইলেকট্রিক ফিল্ডটা মেজার করব এখানে। তাহলে 0 থেকে ডি পর্যন্ত, ডি মানে হলো দূরত্বটা প্যারালাল প্লেটসের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের দূরত্ব। তাহলে আমরা কি পাবো এটাকে ডিফারেন্সিয়েশন করলে? ই ইন্টু ডি পাবো, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডটা কি সুষম না, এখানে ইলেকট্রিক ফিল্ডটা টোটালি সুষম হবে। তার ফলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ই ইন্টু আর, লিমিটগুলো বসাই, লিমিট বসাইলে এরকম পাচ্ছি। তাহলে ভি ইজিক্যাল টু ই ডি। তাহলে দেখো আমরা কি জানি ক্যাপাসিটেন্স মানে কি, কিউ ডিভাইডেড বাই ভি না। এখানে চার্জের পরিমাণ কতটুকু, চার্জের পরিমাণ আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি না, ফ্লাক্স থেকে। এখান থেকে আমরা বলতে পারি চার্জ কিউ ইজ ইকাল টু এ ইন্টু ই ইন্টু এপসাইলন নট। তাহলে বসাই দিই এই ভ্যালুগুলা, এ ইন্টু ই ইন্টু এপসাইলন নট ডিভাইডেড বাই ই ইন্টু ডি। তাহলে এই ই ক্যান্সেল আউট হয়, তাহলে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এটা হলো ক্যাপাসিটেন্স ফর প্যারালাল প্লেটস। তো এইভাবে আমরা প্যারালাল প্লেটে আমরা মেজার করলাম হইল ক্যাপাসিটেন্স। তো আমাদের স্টেপটা কী ছিল? প্রথমে আমরা গাউসের লটা অ্যাপ্লাই করব, তারপরে গাউসের ল অ্যাপ্লাই করে আমরা ইলেকট্রিক ফিল্ডটা মেজার করব, দেন আমরা মেজার করব হইল ভোল্টেজ। এখানে ইলেকট্রিক ফিল্ডটা অনেক সুষম ছিল, তো ইন্টিগ্রেশনটাও ইজি। ইলেকট্রিক ফিল্ডটা অনেকটা সুষম ছিল ইউনিফর্মলি, তো ইজিলি আমাদের হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু আমরা এখন দেখব সিলিন্ড্রিক্যাল, এখানে ইলেকট্রিক ফিল্ডটা অত সুষম না, এখানে ইলেকট্রিক ফিল্ডটা একটু ডিফারেন্ট হবে। তো আগে দেখি সিলিন্ড্রিক্যাল এই অবজেক্টটার আমাদের এই লেন্থটা এল ধরে নিছি, আর ভিতরের যে ইনার সার্কেল এটাকে ধরে নিছি এ, আর যেটা আউটার সেটাকে আমরা বি ধরে নিছি। আলটিমেটলি এটা একটা আর রেডিয়াস টোটালি একটা গাউস ফিল্ড আমরা কল্পনা করি, যেটা হলো আর রেডিয়াসের, যেটা একটা আর রেডিয়াসের আমরা গাউস ফিল্ড বিবেচনা করি। ধরো এটা একটা গাউস ফিল্ড, যেটা আলটিমেটলি সিলিন্ড্রিক্যাল হতে হবে, কিন্তু গাউস ফিল্ডটা সিলিন্ড্রিক্যাল হতে হবে। এটা একটা কল্পনার ফিল্ড, গাউস ফিল্ড একটা কল্পনার ফিল্ড। এই কল্পনার যে সারফেস, এই সারফেসটা আমাদের সিলিন্ড্রিক্যাল ধরে নিছি, ওই সেম এল লেন্থেরই ধরে নিছি আর কি। এখানে একটু বড় লাগতেছে, তো প্যারা নাই, সেম এল লেন্থেরই ধরে নিছি আর কি, এরকম এল লেন্থেরই একটা ধরে নিছি গাউসিয়ান সারফেস। তো এখন আমরা কি করব? গাউস কি বলছিল যে ফ্লাক্সের পরিমাণ হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, যেটা এ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এরিয়া ইন্টু ইলেকট্রিক ফিল্ডের সমান। তো এইখানে আমরা এরিয়া কতটুকু পাবো, সেটা হলো 2 পাই আর ইন্টু এলের পরিমাণ না, মানে গাউস ফিল্ডের যে রেডিয়াস ইন্টু যে এই এল লেন্থটুকুর সমান হবে। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা কত পাচ্ছি, কিউ ডিভাইডেড বাই 2 পাই আর ইপসাইলন নট ইন্টু এল। কিন্তু একটা জিনিস দেখো, কিউ কনস্ট্যান্ট, চার্জটা কনস্ট্যান্ট আছে, যতটুকু দিছি ততটুকুই, 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, ইপসাইলন নটও কনস্ট্যান্ট, এই এলটাও কনস্ট্যান্ট, আমাদের এলটাও কনস্ট্যান্ট আছে। কিন্তু এই রেডিয়াস কিন্তু কনস্ট্যান্ট না। এই রেডিয়াস কতটুকু, এ থেকে বি না, এই রেডিয়াসটা এ থেকে বি পরিমাণ এই রেডিয়াস। তো আমাদের তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা সব ক্ষেত্রে সেম থাকতেছে না, এতটুকুর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এতটুকু একটা পাবো, এতটুকুর ক্ষেত্রে আরেকটা পাবো। তো এখানে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম না, যেরকমটা প্যারালাল প্লেটে ছিল ইউনিফর্ম,
কিন্তু এই সিলিন্ড্রিক্যালে ইউনিফর্ম না ব্যাপারটা। তো এখান থেকে আমরা ভোল্টেজ ডিফারেন্স কীভাবে মাপবো? এ থেকে বি, এটা হলো আমাদের আপার লিমিট লোয়ার লিমিট, ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিআর। তো মান বসাই দিই, কিউ ডিভাইডেড বাই 2 পাই ইপসাইলন নট এল 1 ডিভাইডেড বাই আর। তো আমাদের এখানে কনস্ট্যান্ট পার্ট এতটুকু, তাহলে আমাদের এটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করলেই, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলেই হচ্ছে, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলেই আমাদের কাজ শেষ। এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই? লন আর পাই এ থেকে বি। তাহলে এটা আলটিমেটলি আসতেছে এরকম একটা রেজাল্ট, 2 পাই এপসাইলন নট এল লন বি ডিভাইডেড বাই এ। এটা আমাদের সিলিন্ড্রিক্যাল যে ক্যাপাসিটর সেই ক্ষেত্রে। তো আমাদের অ্যাপ্রোচটা কী ছিল? জাস্ট এই অ্যাপ্রোচটার উপর আমরা প্রাধান্য দিই। অ্যাপ্রোচটা হলো গাউসিয়ান ফিল্ড দ্বারা ইলেকট্রিক ফিল্ড মেজার করব, সেখান থেকে আমরা ভোল্টেজটা মেজার করব। সেখান থেকে আমরা ভোল্টেজটা মেজার করলে আমাদের ইজিলি ক্যাপাসিটেন্স বের হবে, কারণ ক্যাপাসিটেন্স হলো কিউ ডিভাইডেড বাই ভি। ক্যাপাসিটেন্স হলো কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে আমাদের মানগুলো বসাই দিই, মানগুলো বসাই দিলে আসে এমন, টু পাই এপসাইলন নট এল ডিভাইডেড বাই লন বি ডিভাইডেড বাই এ। এটা আমাদের ক্যাপাসিটেন্স। সো আমরা এই ক্যাপাসিটেন্সটা মেজার করতে পারলাম। এটা সিলিন্ড্রিক্যালের জন্য, আর এটা হলো প্যারালাল প্লেটের জন্য। এই দুই কাইন্ড অফ প্লেট ক্যাপাসিটরের জন্য আমরা অলরেডি করছি। এখন দেখবো হলো স্ফেরিক্যাল। এটাও সেম ইজি, দেখো সেম ইমেজ, কিন্তু এই ইমেজটা জাস্ট এই উপরের অংশটা রিপ্রেজেন্ট করতেছে, এই উপরের অংশটা। আর স্ফেরিক্যাল তো একটা 3D অবজেক্ট, এরকম একটা স্ফেরিক্যাল 3D অবজেক্ট, যেগুলো আমরা আর কি, একটা ফুটবল হতে পারে, সেটা একটা স্ফেরিক্যাল। তো এই স্ফেরিক্যালেরও সেম, যে দুইটা রেডিয়াস আছে, ভিতরটাকে আমরা এ বলতেছি, আর বাহিরেরটাকে বি বলতেছি। আরেকটা আমরা কল্পনা যেটা করব সেটা হলো আমাদের গাউসিয়ান সারফেস, যাতে আমরা ইলেকট্রিক ফ্লাক্সটা মেজার করতে পারি। এটা হলো গাউসিয়ান ফ্লাক্স সারফেস, যার রেডিয়াস হলো আর। তাহলে আমরা এই প্রান্তে প্লাস চার্জ ধরে নিছি এই স্ফিয়ারের, এটা কল্পনা করে একটা বল হিসেবে, আর এটা মাইনাস, সরি একটু ভুল হয়েছে, আমরা গাউসিয়ান সারফেস আর কি পজিটিভ দিয়ে রাখছি, ভুল করে। তো এই প্রান্তগুলোতে পজিটিভ চার্জ আর বাইরের প্রান্তে নেগেটিভ চার্জ আছে জমা। তো ইলেকট্রিক ফিল্ডগুলো আউটওয়ার্ডস হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন দেওয়া আছে, এটা আউটওয়ার্ডস। তো আমরা গাউসিয়ান সারফেস থেকে কী পাই? কিউ ডিভাইডেড বাই ই ইকুয়াল টু এ ইন্টু ই। তো দেখো এটা একটা স্ফিয়ারের ক্ষেত্রে আমরা এরিয়া কতটুকু পাই? 4πr² না? স্ফিয়ারের ক্ষেত্রে স্ফিয়ার তো একটা গোলক, 3D অবজেক্ট। তো এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড পাইতেছি হলো কিউ ডিভাইডেড বাই 4πε0r²। এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা তাহলে ভোল্টেজ নিব। ভোল্টেজটা আমাদের লিমিট হলো এ থেকে বি ইন্টু ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টু ডিআর। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি হইল
1 ডিভাইডেড বাই আর, লিমিটটা হলো এ থেকে বি, তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 1 ডিভাইডেড বাই বি, সরি পাচ্ছি হলো 1 ডিভাইডেড বাই বি মাইনাস 1 ডিভাইডেড বাই এ, সরি আসলে এরকম পাচ্ছি, মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 1 ডিভাইডেড বাই এ মাইনাস 1 ডিভাইডেড বাই বি, সেটাকে আমরা এভাবেও লিখতে পারি বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি। এটা আমাদের হলো ভোল্টেজ। তো ভোল্টেজ থেকে আমরা ক্যাপাসিটেন্স মেজার করব কিউ ডিভাইডেড বাই ভি। তো কিউ চার্জ ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট পি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি, এটা আমাদের ক্যাপাসিটেন্স। কিউ কিউ কাটা 4 পাই এপসাইলন নট এ বি বি মাইনাস এ। ব্যাপারগুলো হয়তো বা একটু কঠিন, জাস্ট গাউসিয়ান সারফেসটা মেজার করে আমরা ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করব, ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন সেখান থেকে আমরা ভোল্টেজ মেজার করব একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, সেখান থেকে ইন্টিগ্রেশন করে দিলেই শেষ। আসলে ইন্টিগ্রেশন পারলে ইজি, জাস্ট মেইন কথা হইলে কতটুকু থেকে ইন্টিগ্রেশন করবো, কতটুকু থেকে কতটুকু। এখানে এ থেকে বি করছি, এ থেকে বি। তো এভাবে আমরা ক্যাপাসিটেন্স বের করলাম স্ফিয়ারের ক্ষেত্রে। এখন কথা হইল, তুমি এমন একটা স্ফিয়ার চিন্তা করো যেখানে এই আউটার লেয়ার নাই, এই লেয়ারটা নাই, এই লেয়ারটা একদম অসীমে চলে গেছে। যেমন পৃথিবীতে তো একটা লেয়ারই, কিংবা যে কোনো গোল স্ফিয়ারের ক্ষেত্রে জাস্ট একটা প্রান্ত আছে, ধরো বিটা হয়ে গেছে টেন্স টু ইনফিনিটি, বিটা টেন্স টু ইনফিনিটি। এই যে আউটার লেয়ার, এই লেয়ারটা ধরো তো অনেক ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, তাহলে কি হবে? তাহলে দেখো 4 পাই এপসাইলন নট, এটাকে আগের ইকুয়েশন থেকে পাইছি। এখন আমরা কল্পনা করতেছি বিটা একদম অনেক দূরে চলে গেছে, এটা অনেক দূরে চলে গেছে। বিটা একদম অসীমে চলে গেছে, তাহলে কি হবে? এই টার্মটা জিরো হয়ে যাবে। এই টার্মটা জিরো হয়ে গেলে আমরা পাচ্ছি এই টার্ম আলটিমেটলি 4 পাই এপসাইলন নট এ। তাহলে কোনো যদি একটা গোলক পাই যার রেডিয়াস হইল এ, তাহলে তার ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স হবে 4 পাই এপসাইলন নট এ। এটাকে বলা হয় আইসোলেটেড স্ফিয়ার। আমরা মেইনলি এই দুইটা স্ফিয়ার নিয়েই ডিল করি, আইসোলেটেড আর প্যারালাল প্লেট, এই দুইটা নিয়েই বেশি ডিল করি, আইসোলেটেড আর প্যারালাল প্লেট। প্যারালাল প্লেট তো আমরা নর্মালি দেখলাম, আর আইসোলেটেড স্ফিয়ার হলো পৃথিবীর ক্ষেত্রে আমরা আইসোলেটেড স্ফিয়ার ইউজ করি। তো এই ব্যাপারগুলো অনেক বেশি কমপ্লিকেটেড লাগতে পারে, যেহেতু ইন্টিগ্রেশন রিলেটেড, সেখানে আমাদের লিমিট খুঁজতে হয়, তারপরে সারফেস বিবেচনা করতে হয়, তাই এই ব্যাপারগুলো একটু কঠিন লাগতে পারে। এরপরে যে পার্টটুকু ডিসকাস করব সেটা প্যারালাল। এইগুলো ইজি আছে, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হয়, কিংবা সিরিজ কানেকশনের ক্ষেত্রে ক্যাপাসিটরগুলোর কি হয়। এখানে প্যারালাল কানেকশনে দেখবো যে ভোল্টেজ সেম থাকতেছে সব প্রান্তে, সিরিজের ক্ষেত্রে দেখবো সব ক্যাপাসিটরে চার্জ কিউ সেম থাকতেছে, কিন্তু কেন থাকতেছে সেগুলো রিজনিং আমরা দেখবো পরে। আচ্ছা, এতটুকুই থাক।